হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 9:30 থেকে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, একটু ঘুম থেকে লেট করে উঠেছি। আর তারপরে কিন্তু এই যে সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখন কিন্তু তোমাদের ভাইয়া আর ইশরামণি মধু খেয়ে নিচ্ছে। পরিবারের সবাই যখন সকালবেলা নাস্তাটা এক টেবিলে বসে খাই, অনেক বেশি ভালো লাগে। অনেক গল্প সল্প করি। যেহেতু আমি ভিডিও করতেছিলাম, আমার শাশুড়ি মা কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে আছে। ভিডিও শেষ করার পরে আমরা চারজনে কিন্তু নাস্তা করতে বসে পড়ব। তো এইদিকে তোমাদের ভাইয়াকে বলতেছি তাড়াতাড়ি একটু রুটি খাও, তারপরে আমি ভিডিওটা অফ করি। তো এইদিকে ইশা মনে বলতেছে যে আমি কলা খাবো। তো আমি বললাম যে না, খালি পেটে কলা খাওয়ার দরকার নেই, তুমি রুটি এবং ডিম খাওয়ার পরে তারপরে কলা খাও। তো ইশামণি কিন্তু আমার কথাটি শুনেছে। সকালে নাস্তার পর্ব কিন্তু এখনই শেষ হয়ে যাবে। নাস্তা খাওয়ার পরে তোমাদের ভাইয়া কিন্তু তার মেয়েকে পড়ানোর জন্য বসে পড়েছে। আর এদিকে আমি ভিডিও করতেছি। স্পুন মানে হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ টিচার। তুমি কি ইংলিশ টিচার? ইংলিশ টিচার তোমার পাপা? আমার কাছে তো মনে হচ্ছে ইংলিশ টিচার। তুমি কি ইংলিশ টিচার নাকি স্টার পাপা, কোনটা? দুইটাই। মেয়েকে পড়ানোর পরে আপনাদের ভাইয়া কিন্তু একটু হাঁপিয়ে গেছে। তো ভাবলাম যে সে যেহেতু এখন মুভি দেখতেছে, একটু বড়ই দিলে, কাঁচা বড়ই লবণ দিয়ে খেতে কিন্তু বেশ পছন্দ করবে সে। যেহেতু বড়ই ভর্তা কিন্তু খুব একটা পছন্দ করে না, এইভাবে বড়ই খেতে পছন্দ করে। তো তোমাদের ভাইয়াকে দিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে, অর্থাৎ আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে বড়ই। তো অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো আসলে রাতের বেলা নিয়ে এসেছিল তোমাদের ভাইয়া, তখন আর ভিডিও করতে মন চায়নি, আর ভিডিও করা হয়নি। তো বলতেছে যে সেই লেভেলের টক ছিল। বড়াই খাওয়ানোর পরে তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে কিছু কাপড় চাপড় আছে যেগুলো আমি ভিজিয়ে রেখেছি, একটু তুমি যদি কেচে দাও আমি অনেক বেশি খুশি হব। তো তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি আমাকে পাম দিচ্ছ তাই না? আমি বললাম কি যে না, কেন পাম দিব, এটা তো বরাবরের মতো তুমি সবসময় আমাকে করে দাও। যেহেতু আমার হাতে ব্যথা, অনেকেই জানেন আমার হাতে একটু সমস্যা আছে। তো এই কারণে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সব সময় চায় যে আমাকে এই কাপড় চাপড় কাচার সময় অনেক বেশি হেল্প করে। হাজব্যান্ড তো এমনই হওয়া উচিত যে বউয়ের কষ্টে সে কষ্ট পাবে। এটা তো হাদিস শরীফে আছে যে আপনার বউয়ের জন্য প্রতিটি কাজ আপনার জন্য ফরজ করা হয়েছে। তো আপনি যদি আপনার বউকে শপিং করার জন্য টাকা দেন, সেটাও কিন্তু আপনার মসজিদে দান করবেন। যতটুকু সওয়াব পাবেন সেই সওয়াবটা কিন্তু আপনি আপনার বউকে শপিং করতে দিলে সেই সওয়াবটা পাবেন। তাহলে বুঝতে পারছেন যে বউয়ের অধিকার স্বামীর কাছে কত বেশি। তো তোমাদের ভাইয়া কিন্তু সবসময় আমাকে সেই ভালোবাসাটা দেয়। আমি কিন্তু তার ভালোবাসা পেয়ে সত্যি সত্যি ভীষণ খুশি। আমি মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমি এরকম একজন হাজব্যান্ড পেয়েছি যে আমাকে ভীষণ কেয়ার করে। আমার অনেক বেশি ভালো লাগে, আমার যে কোনো বিপদে, যে কোনো কিছুতে সে ঢাল হয়ে আমার পাশে দাঁড়ায়। এটা আমার কাছে মনে হয় সব থেকে পরম পাওয়া। একজন স্ত্রী তো এমন কিছুই চায় তার হাজব্যান্ডের কাছে, যেটা আমার হাজব্যান্ড আমাকে পরিপূর্ণভাবে দিয়েছে, আলহামদুলিল্লাহ। থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করছেন। আমি কিন্তু এখন আপনাদের সাথে মূলত সেই কথাগুলো শেয়ার করতে চলছি। শারমিন এবং রাজের ব্যাপার। শারমিন মূলত চাচ্ছে না রাজের সাথে সংসার করার জন্য, যেহেতু শারমিন নাকি মাসে 1 লাখ টাকা ইনকাম করে। এই জন্য সে কিন্তু রাজের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাচ্ছে না। যেহেতু সমাজে কিছু
মান্যগণ্য ব্যক্তি শারমিনের বাসায় এসেছিল। এই কারণে শারমিনের পরিবার চাচ্ছিল যে তাদের হাতে শারমিনকে তুলে দেওয়া হয়েছে। এখন যেহেতু শারমিন কয়েকদিনের জন্য সংসার করবে এবং রাজের বাসা থেকে সকল ফার্নিচারগুলো নিয়ে আসবে। পরবর্তীতে শারমিন আর রাজের সাথে কিন্তু সংসার করবে না। আমি যদি সংসার না করি, দেখা গেছে যে প্রতিটি পদে পদে ভুল ধরতে পারবো। তো শারমিন কিন্তু মূলত ভুল ধরার জন্য রাজের সংসারে ফিরে এসেছে। কোনো একটা অছিলা দিয়ে শারমিন কিন্তু আর সংসার করতে চাচ্ছে না। যেহেতু শারমিন নিজেই নাকি মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করে, আর রাজ যেহেতু বেকার, সেরকম একটা টাকা ইনকাম করে না, কেন শারমিন তার পা চাটবে? এটা হচ্ছে মূলত শারমিনের ফ্যামিলির লোকজনের কথা। তো এই কারণে শারমিন কিন্তু দাম্ভিকতা অনেক বেশি বেড়ে গেছে। রাজের প্রতি কিন্তু সম্মান এবং ভক্তি শ্রদ্ধা হাজব্যান্ড হিসাবে অনেক বেশি কমে গেছে। এই কারণে কিন্তু শারমিন তার বাবার বাড়ি অর্থাৎ ঢাকায় চলে আসতেছে। রাজকে বলছে যে আমি নারায়ণগঞ্জ থাকতে পারবো না, তুমি বাসা সব কিছু নিয়ে তুমি ঢাকায় ব্যাক করো। আর ঢাকায় ব্যাক করবা, আমি কিন্তু তোমার বাবা মায়ের সাথে থাকতে পারবো না, আমি একা থাকবো, একা সংসার করব। আগে যেহেতু শারমিনের শাশুড়ি এবং শ্বশুর শারমিনের বাসায় আসতো, এসে একবেলা খাওয়া দাওয়া করতো, এখন কিন্তু শারমিন চাচ্ছে সেইটাও করবে না, মানে তাদের খাওয়া দাওয়া কোনো কিছুই করবে না, আপ্যায়ন করবে না, তাদের জন্য মূলত কোনো কাজই করবে না। শারমিন চাচ্ছে শারমিনের ফ্যামিলিকে আনার জন্য, শারমিনের টাকায় তারা খাবে, রাজের পরিবারের কেউই খেতে পারবে না। কিন্তু রাজ বেচারা, তার তো আগে 2টা বউ চলে গেছে, এখন যদি শারমিনও চলে যায়, এই কারণে রাজ কিন্তু শারমিনের কথায় উঠতেছে, বসতেছে, কান ধরতেছে, সব কিছু করতেছে সংসারটাকে বাঁচানোর জন্য। তারপরে দোয়া করি যাতে শারমিন এবং রাজের সংসারটা ভালো থাকে। কেউই চায় না যে একটা সংসার ভেঙে যাক। আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।